বন্ধুরা, আজ থেকে প্রায় ৬ বছর আগে একটি সিনেমা মুক্তি পেয়েছিল যা রাতারাতি বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এই সিনেমাটির কনসেপ্ট এবং গ্রাফিক্স এতটাই ভালো ছিল যে সারা বিশ্বের বড় বড় এডিটরদের ঘুম উড়ে গিয়েছিল। কিন্তু এরই মধ্যে এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। ভারতীয় জনসাধারণ নিজেদের এই সিনেমাটিকে এত সম্মান দেয়নি যা সারা বিশ্বে এই সিনেমাটি পেয়েছে। হয়তো তার কারণ এমন মাইথোলজিক রিয়েলিস্টিক সিনেমা দেখার অভ্যাস আমাদের সেই সময় ছিল না। কিন্তু এখন ধীরে ধীরে মানুষ ওটিটি দেখার পর এই ধরনের কন্টেন্টের ওপর আসক্ত হতে শুরু করেছে। এখন এই আসক্তির সুযোগ নিতে চলেছে এই সিনেমাটি আবারও থিয়েটারে মুক্তি পেতে চলেছে। তাই আমার অনুরোধ, আপনারা যদি ইতিমধ্যে এই মুভিটা দেখে না থাকেন তবে অবশ্যই আজকের এক্সপ্রেশনটা একবার হলেও শুনুন। তো চলুন আর দেরি না করে আজকের এক্সপ্রেশনটা শুরু করা যাক। এই পুরো মুভিটি আসলে 3টি অধ্যায় দেখানো হয়েছে, তাই আমি সেগুলিকে অধ্যায় অনুসারে ব্যাখ্যা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মুভির শুরুতেই আমরা একটি গল্প শুনতে পাই যে কয়েক শতাব্দী আগে এখানে একজন পূর্তির দেবী ছিলেন যার কাছে শস্য এবং সোনার অন্তহীন ভাণ্ডার ছিল। এখানে পূর্তি কথার অর্থ ফুলফিলনেস বা পূর্ণতা। কিংবদন্তি অনুসারে যখন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল তখন পূর্তির দেবী তার গর্ভ থেকে মোট 16 কোটি দেবদেবীর জন্ম দিয়েছিলেন, যার মধ্যে দেবীর সবথেকে বেশি প্রিয় ছিল তার বড় সন্তান হাস্তার। এরপর ধীরে ধীরে সময় এগোতে থাকে এবং হাস্তারের ভেতরে লোভ ও অহংকার বাসা বাঁধে। তারপর একদিন হাস্তার তার নিজের মায়ের সোনা চুরি করার চেষ্টা করে, যাতে সে সফলও হয়। কিন্তু যখনই সে শস্য চুরি করার জন্য শস্যের দিকে যায় তখন সেখানে উপস্থিত অন্যান্য দেবদেবীরা তাকে আটকানোর জন্য তার উপর কঠোরভাবে প্রহার করে এবং তাকে ধ্বংস করে ধূলিকণাতে বিভক্ত করে দেয়। কিন্তু তখনই দেবদেবীরা ভাবলেন যে হাস্তার এতই শক্তিশালী যে সে একদিন না একদিন নিজের শক্তির সাহায্যে আবার ফিরে আসবেই, তাই তাকে চিরতরে ধ্বংস করতে হবে। এইভাবে তারা সবাই হাস্তারের উপর তাদের শেষ প্রহার করতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে পূর্তির দেবী আসেন এবং হাস্তারকে নিজের গর্ভে ধারণ করে তাকে রক্ষা করেন। কিন্তু তিনি জানতেন যে হাস্তার আসলে পৈশাচিক প্রকৃতির, তাই তিনি হাস্তারকে কিছু শর্তে জীবন দেয়। তিনি বলেন, আজকের পর পৃথিবীতে কেউ তোমার পুজো করবে না এবং কোনো ধর্মগ্রন্থে বা পুরাণে তোমার উল্লেখ থাকবে না। এরপর অনেক যুগ কেটে যায় এবং হাস্তার মায়ের কোলে ওইভাবেই শান্তিতে ঘুমিয়ে থাকে। কিন্তু ভবিষ্যতে আমরা দেখতে পাই যে তুম্বার গ্রামের কিছু লোক হাস্তারের মূর্তি তৈরি করে তাকে পুজো করা শুরু করে, যার কারণে অন্যান্য দেবদেবীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সেই থেকে সেই দেবদেবীর ক্রোধ বৃষ্টির আকারে ওই গ্রামে পড়তে থাকে। এবং আমরা গল্পের শেষে শুনতে পাই যে হাস্তারের অভিশাপ আসলে আমাদের জন্য একটি আশীর্বাদ। এরপরে শুরু হয় এই সিনেমাটির প্রথম অধ্যায়, যেখানে আমরা দেখতে পাই 1918 সালের মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত অঞ্চলে তুম্বার গ্রাম। সেই গ্রামে একজন মহিলাকে দেখানো হয় যার নাম জ্যোতি। জ্যোতির বাড়িতে 2 ছেলে বিনায়ক, সদাশিব ও তার বৃদ্ধ শাশুড়ি আছেন। জ্যোতি প্রবল বৃষ্টির মধ্যে ওই গ্রামের প্রধান বা সরকারের বাড়িতে যায়। আমরা দেখি জ্যোতি সরকারকে খুশি করার জন্য সময় সময় সেখানে যেত, যার বিনিময়ে সরকার তার সন্তানদের লালন পালনের জন্য অর্থ দিত। কিন্তু জ্যোতির এখানে আসার আসল কারণ ছিল সরকারের কাছ থেকে সোনার মুদ্রা পাওয়া, যা একটি মূর্তির হাতে রাখা ছিল। সরকারও ব্যাপারটা লক্ষ্য করে এবং জ্যোতিকে বলে ওই মুদ্রার দিকে তাকিও না, কারণ ওই মুদ্রা এত সহজে অর্জন করা যায় না। এরপরে আমরা জ্যোতির 2 ছেলেকে দেখতে পাই, যেখানে বড় ছেলে বিনায়ক এবং ছোট ছেলে সদাশিব উভয় তাদের মায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা জানতো যে তাদের মা প্রতিদিন সরকারের বাড়িতে কাজ করতে যায়, কিন্তু আজ তাদের মায়ের আসতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে। এটা দেখে 2 ভাইরই নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে মা তো এখনও আসেনি, তাহলে দাদিকে খাবার কে দেবে। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো যে দাদি জ্যোতির বাড়িতে আছে তিনি আসলে জ্যোতির নিজের শাশুড়ি নয়। এই 2 ভাই অবশ্যই তাকে দাদি বলে ডাকে, কিন্তু বাস্তবে সে ওই গ্রামের সরকারের দাদি, যাকে খাওয়ানো দাওয়ানো এবং যত্ন করার জন্যই সরকার জ্যোতির বাড়িতে রেখে এসেছেন। এবং শুধু তাই নয়, ইনি এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে তার ত্বক সম্পূর্ণ গলে গিয়েছিল এবং ওনাকে সারাদিন শিকল দিয়ে বেঁধে একটি ঘরে বন্দি করে রাখা হতো। ওনাকে দেখতে এত কুৎসিত এবং ভয়ানক ছিল যে ভয়ের কারণে বিনায়ক এবং সদাশিব ওনার কাছে যেতে পারতো না। বিনায়ক দাদির জন্য খাবার বাড়ে এবং নিজে না গিয়ে ছোট ভাইয়ের হাতে খাবার তুলে দিয়ে তাকে বলে যেন সে গিয়ে দাদিকে খাবার দিয়ে আসে। এখন সদাশিব দাদিকে খাবার দিতে এগিয়ে যায় এবং তার ঘরের কাছে পৌঁছাতেই বাড়িতে জ্যোতি চলে আসে এবং বিনায়ক কেন তার ভাইকে সেখানে পাঠিয়েছে তা শুনে খুব রেগে যায়। এরপরে জ্যোতি নিজেই দাদির জন্য খাবার রান্না করে এবং তারপর তাকে খাবার দিতে যায়।
এখানে প্রথমবারের মতো আমরা সে দাদিকে দেখতে পাই, যাকে দেখে একজন সাহসী মানুষেরও পিলে চমকাবে। এরপর রাতে বিনায়ক জ্যোতিকে জিজ্ঞেস করে, মা কি হলো, তুমি কি ওই মুদ্রা পেলে? যেটা শুনে জ্যোতি হাসতে হাসতে বলে যে এভাবে ওই মুদ্রা পাওয়া যায় না, ওটাকে উপার্জন করতে হয়। এরই মধ্যে হঠাৎ দাদি ঘুম থেকে জেগে যায় এবং খাবার চাইতে থাকে, যেটা শুনে জ্যোতির সঙ্গে সঙ্গে খাবার নিয়ে তার কাছে যায়। সেই সময় দাদি বিশ্রী এবং ভয়ঙ্কর স্বরে জ্যোতিকে বলে, আমি খাবার চাই না, আমি মুক্তি চাই। যা শুনে জ্যোতির আত্মাও কেঁপে ওঠে এবং সে বলে, দাদি সো যা, নেই তো হাস্তার আ জায়গা। অর্থাৎ দাদি ঘুমিয়ে পড়ো, না হলে হাস্তার চলে আসবে। আর এটা শোনা মাত্রই হঠাৎ করে দাদি গভীর ঘুমে তলিয়ে যায়। পরের দিন জ্যোতি জানতে পারে যে সরকার মারা গেছে, যার শেষকৃত্যের পর জ্যোতি তার বাচ্চাদেরকে বলে যে আমরা আগামীকালই পুনে চলে যাব, এখন আমাদের এখানে আর কিছুই নেই। কিন্তু তখনই বিনায়ক বলে যে প্রাসাদে কোথাও একটা গুপ্তধন লুকিয়ে আছে মা, চলো আমরা সেটাকে খুঁজি। এই কথা শুনে জ্যোতি তাকে বলে, বোকা ছেলে, সরকার মারা গেল, তার প্রজন্মের অনেক মানুষ মারা গেলেও আজ পর্যন্ত গুপ্তধন পাওয়া যায়নি। কিন্তু বিনায়ক জ্যোতিকে বলে, তাতে কি হয়েছে মা, আমরা ঠিকই খুঁজে নেব। এই দাদি ওই পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য, তিনি নিশ্চয়ই ওই গুপ্তধন সম্পর্কে সব কিছু জানেন। মা চলো তার সাথে কথা বলি। এই কথা শুনে জ্যোতি তাকে বলে, আমার সাহস নেই, তোমার সাহস থাকলে তুমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। এই সব কথা চলছিল, ঠিক সেই সময়ই হঠাৎ বাইরে একটা গাছের ডালে বসে থাকা সদাশিব ভুলবশত গাছ থেকে পড়ে যায়, যার কারণে তার মাথায় গুরুতর চোট লাগে। জ্যোতি অবিলম্বে তাকে নিয়ে বৌদের কাছে যায় এবং এদিকে সে বিনায়ককে বাড়িতেই থাকতে বলে। বিনায়ক তাকে দাদির সম্পর্কে জিজ্ঞাসা করলে জ্যোতি তাকে বলে যে আজ তাকেই দাদিকে খাবার দিতে হবে, তাই যেন সে কিছু একটা খাবার বানিয়ে দাদিকে খেতে দেয়। এবং দাদি যদি বেশি চিৎকার করে বা ভয় দেখায় তাহলে তাকে শুধু বলো, দাদি সো যা, নেই তো হাস্তার আ জায়গা। এই কথা শোনার সাথে সাথেই দাদি ঘুমিয়ে পড়বে এবং তাকে আর বিরক্ত করবে না। এই বলে জ্যোতি সেখান থেকে চলে যায় এবং আমরা দেখি কিছুক্ষণ পর দাদি খাবারের জন্য চিৎকার করতে থাকে। তারপর যখন বিনায়ক কিছু খাবার তৈরি করার জন্য তার বাড়িতে পড়ে থাকা কৌটোগুলির মধ্যে দেখছিল, ঠিক তখনই ভুলবশত তার মুখে একটি আটার কৌটো পড়ে যায়। যেহেতু সে রান্না করতে জানতো না, তাই সে সরাসরি দাদির কাছে পৌঁছে যায়, কারণ দাদি বারবার বলছিল, তুই কি গুপ্তধন নিবি, বল তুই কি গুপ্তধন নিবি। আর যেহেতু বিনায়কের মনে গুপ্তধনের লোভ ছিল, তাই সে দাদির কাছে পৌঁছে যায়। তখন দাদি তাকে বলে, সরকারের কাছে অনেক গুপ্তধন আছে এবং সে তা পেতে পারে। এরপরে বিনায়ক তাকে আর কিছু জিজ্ঞেস করার আগেই দাদি তাকে ধরে ফেলে এবং তাকে বলে যে আজ আমি তোর মাংস চিবিয়ে খাবো। এদিকে বিনায়ক তার মা তাকে যে মন্ত্রটি বলেছিল তা মনে রাখার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু সে ভয়ে সব কিছুই ভুলে যায়। একবার তো সে বলে, দাদি সো যা, নেই তো আজগার আ জায়গা। আবার একবার সে বলে, দাদি সো যা, নেই তো দমকার আ জায়গা, কিন্তু সঠিক শব্দটা সে মনে করতে পারে না। তখন দাদি হেসে বলে, কি হয়েছে, আসল নাম ভুলে গেছো? আমাকে ঘুম পাড়াতে চাইছিলে, আজ তো তোকে খেয়েই আমি আরামে ঘুমাবো। এই বলে দাদি তাকে টেনে নিজের ঘরে নিয়ে যেতে থাকে। যখনই দাদি তাকে আক্রমণ করতে যাবে তখনই সেই নামটা বিনায়কের মনে পড়ে যায় এবং সে জোরে চিৎকার করে বলে ওঠে, দাদি সো যা, নেই তো হাস্তার আ জায়গা। আর এই কথা শুনে দাদি হঠাৎ ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখি যে বৈদ্যের কাছে পৌঁছানোর আগেই সদাশিব মারা যায় এবং জ্যোতি তার বাড়িতে ফিরে আসে। তাকে একা দেখে বিনায়ক জিজ্ঞেস করে, মা সদাশিব কোথায়? এর উত্তরে জ্যোতি বলে, সে আর এই পৃথিবীতে নেই এবং আমরা কাল সকালে এই গ্রাম ছেড়ে চলে যাব। পরদিন সকালে তারা একটি নৌকায় চড়ে সে গ্রাম ছেড়ে চলে যায়। তখন বিনায়ক জ্যোতিকে বলে, মা তুমি সারা জীবন ধরে সরকারের বাড়িতে কাজ করেছো, সেবা করেছো, কিন্তু কখনো কিছুই পেলে না। আমি জানি যে সদাশিব এবং আমি সরকার এবং তোমার সন্তান, সুতরাং এইভাবে আমারও অধিকার সেই সরকারের বাড়ির ওপর, এবং যদি বাড়ির ওপরও না হয় অন্তত সেই বাড়ির ভেতরে লুকিয়ে থাকা গুপ্তধনের ওপর তো আছে। এই কথাগুলো শুনে জ্যোতি সদাশিবের গালে এক চড় মারে আর তাকে বলে, তোমার ভাই গতকাল মারা গেছে আর তুমি তাকে ভুলে গিয়ে সেই গুপ্তধনের পেছনে পড়ে আছো, তুমি কি ধরনের ভাই? এই বলে সে তার হাতে একটি স্বর্ণ মুদ্রা তুলে দিয়ে বলে, এই নাও মুদ্রা, আর এরপরে যেন এই বিষয়ে আর কোনো কথা না হয়। কিন্তু বিনায়ক বলে, মা তুমি আমাকে ভুল বোঝো না, আমাদের ওই দাদি গুপ্তধনের ব্যাপারে জানে, আর আমরা যদি তাকে খাবার দেওয়ার বন্ধ করে দিই তখন সে ক্ষুধার জ্বালায় আপনা আপনি গুপ্তধনের পুরো গোপন তথ্য বলে দেবে। এই কথা শুনে জ্যোতি বুঝতে পারে যে বিনায়ক একজন স্বার্থপর এবং লোভী প্রকৃতির মানুষ, যেই কারণেই সে বিনায়ককে দিয়ে শপথ করায় যে যাতে সে আর কখনোই এই তুম্বার গ্রামে না আসে
এতে বিনায়ক এক প্রকার বাধ্য হয়ে তার মায়ের কাছ থেকে শপথ গ্রহণ করে যে সে আর কখনোই এই গ্রামে ফিরে আসবে না, এবং এখানেই এই মুভির প্রথম অধ্যায় শেষ হয়ে যায়। তারপরে শুরু হয় এই মুভির দ্বিতীয় অধ্যায়। এই ঘটনার প্রায় 15 বছর পর অর্থাৎ 1933 সাল থেকে আমরা দেখতে পাই যে বিনায়ক এখন বড় হয়ে গেছে এবং সে বিয়েও করে ফেলেছে, কিন্তু আজ সে মায়ের কাছে দেওয়া শপথ ভঙ্গ করে নিজের গ্রামে অর্থাৎ তুম্বারে ফিরে যাচ্ছে, কারণ আজ পর্যন্ত তার মনে সেই গুপ্তধনের লোভ ছিল। সে প্রথমে তার নিজের বাড়িতে যায়, কারণ সে জানতো যে দাদি একমাত্র যে তাকে গুপ্তধনের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু সেখানে পৌঁছাতে সে দেখে দাদির বুকে এখন একটা বড় গাছ বেড়ে উঠেছে, কিন্তু আজ অবধি দাদি কিছু না খেয়েও বেঁচে আছেন এবং তার হৃৎপিণ্ড তার শরীর থেকে বাইরে চলে এসেছে এবং এখনও সেটা ধকপক করছে, কিন্তু দাদির শরীরে বাকি অংশ চারিপাশের মাটিতে মিশে গেছে। এখন বিনয় দাদিকে জিজ্ঞেস করে যে দাদি, দাদুর মৃত্যুর পর তোমাকে কেউ সতী কেন করেনি? তখন দাদি বলে, কারণ পুরো পরিবারে একমাত্র আমিই ছিলাম যে সবচেয়ে দ্রুত ওই কুয়ো থেকে ওঠানামা করতে পারতাম, আর সেই জন্যই পরিবারের লোকেদের আমাকে প্রয়োজন ছিল। তখন বিনায়ক দাদিকে বলে, এর মানে গুপ্তধন কুয়োতে আছে, তাই তো? তখন দাদি বিনায়ককে বলে, এত লোভ করো না, দরকার নয় যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সব কিছুই তোমার জন্য ভালো হবে। এই অভিশাপ আমাকে দিয়ে শেষ হয়েছে, তাই আবারও এই অভিশাপ জাগিয়ে তোলো না। তখন বিনায়ক দাদিকে বলে, আমি আমার অধিকার দাবি না করলেও অন্য কেউ দাবি করবে, এবং যে দাবি করবে সে ওই গুপ্তধনও নিয়ে নেবে। তাই তুমি আমাকে বলে দাও গুপ্তধন কোথায় আছে, তারপরে তুমি এবং আমি সেটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। এতে দাদি বলে, আমি গুপ্তধন চাই না, আমি শুধু মুক্তি চাই, তাই আমাকে কিছু খাওয়াতে না পারলে আমাকে মেরে ফেলো। এতে বিনায়ক বলে, ঠিক আছে, তুমি শুধু আমাকে সেই গুপ্তধনের কাছে পৌঁছানোর উপায় বলে দাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। দাদি এই কথায় রাজি হন এবং বিনায়ককে সরকারের ঘরের ভেতরে থাকা কুয়োর বিষয়ে বলে। এরপর বিনায়ক সেই কুয়োর খোঁজ শুরু করে এবং 3 মাসের কঠোর পরিশ্রমের পর অবশেষে সে সেই কুয়োটিকে খুঁজে পায়, আর সেই সাথে সে এটাও জানতে পারে যে কিভাবে এই কুয়োর মধ্যে প্রবেশ করতে হয়। কিন্তু একটা জিনিস তখনও সে জানতো না, যে কুয়োর ভেতরে গিয়ে গুপ্তধনটা সে কিভাবে বের করবে। তাই সে আবারও ফিরে এসে দাদির কাছে এই ব্যাপারটি জিজ্ঞেস করে এবং দাদি তাকে সেই গোপন তথ্যটি বলে দেয়, যার পরে বিনায়ক প্রতিশ্রুতি অনুসারে দাদিকে সম্পূর্ণ মুক্তি দিয়ে দেয়। এরপর বিনায়ক ওই কুয়োর মধ্যে নেমে একটি সুড়ঙ্গ খোঁড়ে এবং অনেক মাস কেটে যাওয়ার পরে অবশেষে সে সেখানে একটি বাস্ক খুঁজে পায়, যেরকমটা দাদি তাকে বলেছিল। এরপর বিনায়ক দাদির কথা মতো কাজ করে সোনার মুদ্রা অর্জন করে এবং তা নিয়ে এসে নিজের গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে এসে সে দেখতে পায় তার স্ত্রী একটি ছোট্ট আটার ব্যবসা চালু করেছে, যেখানে সে গম পিষে জীবিকা নির্বাহ করছে। এইটা দেখে বিনায়ক তার উপর খুব রেগে যায় এবং তাকে বলে যে এখন আমি তোমাকে রানী করে রাখবো, কারণ এখন আমাদের দিন বদলতে যাচ্ছে এবং আমরা অনেক টাকা উপার্জন করতে চলেছি। এরপর বিনায়ক নিজের অবস্থা একটু ঠিকঠাক করে নিজের মুনিব রাঘবের কাছে যায়, যার কাছ থেকে সে আগে অনেক টাকা ধার করেছিল। বিনায়ক রাঘবকে বলে, আমার কাছে একটা সোনার মুদ্রা আছে, সেটা দেখে বলো তো সেটা কত দাম হবে। রাঘব মুদ্রার মূল্য 100-র কাছাকাছি বলে। তখন বিনায়ক রাঘবের কাছে ওই মুদ্রাটি বিক্রি করে 100 টাকা সংগ্রহ করে। এইভাবে বিনায়কের 38 টাকার ঋণও মিটে যায় এবং বাকি অবশিষ্ট টাকাও সে পেয়ে যায়। এরপর বিনায়ক রাঘবকে বলে যে আমার কাছে এই রকম আরও 3টি মুদ্রা আছে, তুমি কি ওইগুলো কিনতে চাও? রাঘব এতে রাজি হয় এবং এভাবেই বিনায়কের দিন বদলে যায়। বিনায়ক বারবার তুম্বার গিয়ে সেখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আসে। অনেক সময় সে একসাথে 8 থেকে 10টা মুদ্রাও নিয়ে আসে, আবার কখনো কখনো সে মাত্র 2টি মুদ্রা নিয়ে ফিরে আসে। আর তাই প্রতিবারই রাঘব তাকে জিজ্ঞেস করে, এত মুদ্রা তুমি কোথা থেকে পাও? এটা কি চুরির মাল? বিনায়ক তাকে বলে, আমি কোথা থেকে এনেছি তাতে তোমার কি, এগুলো আমার পৈতৃক অলংকার, আজকাল এমন সোনা পাওয়া যায় না। এভাবেই এখন বিনায়ক ধীরে ধীরে ধনী লোকেদের মধ্যে চলাফেরা করতে থাকে। তার আশেপাশের লোকজন ভাবতে শুরু করে যে কিভাবে সে এত টাকা পেল। এরই মধ্যে একদিন যখন রাঘব বাজারে যাচ্ছিল, তখন একজন কাপুর নামের পুলিশকর্মী তাকে বলে যে তুমি যে ওপিএমের জন্য জায়গা চেয়েছিলে, যদি আমার এখান থেকে বদলি না হতো তাহলে আমি তোমার ওই কাজটি করিয়ে দিতাম। ওপিএম মানে অফিস পার্সোনাল ম্যানেজমেন্ট, যার জন্য রাঘব কাপুরের কাছে আবেদন করেছিল। এবার এখন কাপুরের ট্রান্সফারের জন্য মাত্র 1 মাস বাকি ছিল,
তাই রাঘব বিনায়কের বাড়িতে গিয়ে তাকে বলে, কেননা তুমি আমাকে নিজের পার্টনার বানিয়ে নাও, তাতে তোমার রিস্কও কম থাকবে আর আমি তোমার টাকা পয়সা ভালোভাবে খেয়ালও রাখতে পারবো, কারণ তুমি তো ওইগুলোকে ম্যানেজ করতে না পেরে আমাকে বিক্রি করে দাও। এই কথা শুনে বিনায়ক বলে, আমি নিজেই আমার কাজ সামলে নেব, তুমি তোমার কাজ সামলাও। এরপরে এভাবে অনেক দিন কেটে যায় এবং কাপড়ের স্থানান্তরের জন্য মাত্র 7 দিন বাকি থাকে। এই দিনগুলিতে রাঘব বিনায়কের স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছিল যে বিনায়ক প্রতিবার তার গ্রাম তুম্বার যায় এবং সেখান থেকে মুদ্রা নিয়ে আসে। রাঘব নিজেও অনেকবার তুম্বারের গল্প শুনেছিল, তাই সে বুঝতে পারে যে সেখানে অবশ্যই কিছু গুপ্তধন আছে, যার জন্য বিনায়ক বারবার সেখানে যায়। রাঘব তখন মনে মনে ভাবে, কেননা এইবারে সেখানে যাওয়ার আগে আমি বিনায়ককে থামিয়ে দিই ও আমি নিজে সেখানে গিয়ে সেই গুপ্তধন বের করার চেষ্টা করি। তাই সে তখন তার গ্রামে থেকে একটি মেয়েকে 50 টাকায় বিনিময়ে কিনে ফেলে এবং তাকে এনে বিনায়ককে দিয়ে দেয়, যাতে বিনায়ক তার সাথে ব্যস্ত থাকে আর এই সুযোগে সে গিয়ে সব গুপ্তধন লুটপাট করতে পারে। কিন্তু রাত্রে মেয়েটি 100 টাকা প্রলোভনে বিনায়ককে রাঘবের ব্যাপারে সব কিছু খুলে বলে দেয় যে রাঘব আমাকে এখানে 2 দিনের জন্য তোমাকে আটকাতে পাঠিয়েছে, যাতে সে তুম্বারে গিয়ে গুপ্তধন খুঁজতে পারে। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই যে রাঘব তুম্বারে পৌঁছে গিয়েছে, কিন্তু সেই সময় বিনায়কও সেখানে পৌঁছে যায় আর রাঘবও তাকে দেখে ফেলে। এরপর বিনায়ক চালাকি করে নিজে থেকেই রাঘবকে সব কিছু জানিয়ে দেয় যে সে কখন কোথায় কি করছে। এবার এখন যেহেতু বিনায়ক জানতো যে রাঘব তার প্রতিটি পদক্ষেপে তার ওপরে নজর রেখেছে, তাই সে ইচ্ছাকৃতভাবে তার সামনেই সেই কুয়োর ভেতরে যায়। তারপর রাঘব দেখেন যে বিনায়ক একটি ছোট্ট কুয়োর ভেতরে নেমে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে আসে। এর মানে হলো সেই স্বর্ণমুদ্রা আসলে সেই কুয়োর ভেতরেই ছিল। এখন বিনায়ক সেখান থেকে চলে যাওয়ার পর রাঘব সেই কুয়োতে নেমে যায় এবং কুয়োর ভেতরে অনেক দূর যাওয়ার পরে সে একটি বড় লোহার বাস্ক দেখতে পায়, যার উপরে পূর্ণতা দেবী অর্থাৎ পূর্তি দেবীর মূর্তি খোদাই করা ছিল। রাঘব বুঝতে পারে যে সম্ভবত সেই গুপ্তধনটা এই বাস্কের ভেতরেই আছে, তাই সে তাড়াতাড়ি ওই বাস্কটা খুলে দেয়। সে দেখতে পায় যে ভেতরে কোনো গুপ্তধন নেই, বরং এর ভেতরে অনেক গভীর অবধি একটি দড়ি ঝুলছে। রাঘব তখন ওই দড়ির সাহায্যে আস্তে আস্তে নিচে নেমে আসে। নিচে পৌঁছে তার মনে হয় যে সে যেন কোনো জীবন্ত প্রাণীর ভেতরে আছে, আর এখানেই আমরা জানতে পারি যে এটি আসলে পূর্তি দেবীর গর্ভ, যার জন্য সেইখানের দেওয়ালগুলি উজ্জ্বল লাল বর্ণের। এমনকি এটাও ফিল হচ্ছিল যেন সেখানে কেউ নিঃশ্বাস নিচ্ছে। এদিকে রাঘবের নজর পড়ে একটা ছোট্ট বাস্কের ওপর, যেটা সে তার হাতে তুলে নিয়ে গুপ্তধন পাওয়ার আশায় সেটাকে ঘষতে থাকে। যখন এটাতেও কোনো ফল হয় না, তখন সে ওই বাস্কটি খুলে দেখতে যায়। বাস্কটি খুলতে সে সেখানে একটি আটার তৈরি পুতুল দেখে, যা দেখে সে একটু অবাক হয় এবং মনে মনে ভাবে, এই কুয়োর এত গভীরে এই আটার পুতুলের কি কাজ, আর ওই গুপ্তধনই বা কোথায় আছে। এরপর যখনই সে ওই পুতুলটা নিজের হাতে নেয়, তখনই সেই আনাজের মিষ্টি গন্ধ হাসতার পেয়ে যায় এবং ওই আনাজের তৈরি পুতুলটি খেতে সেখানে চলে আসে এবং পুতুলটিকে খেয়ে ফেলে। তার সাথে সে ওইখানে অবস্থিত রাঘবকেও কামড়ে খায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে বিনায়ক চুপচাপ কুয়োর ওপরে এক জায়গায় বসে আটা দিয়ে পুতুল তৈরি করছে। এর কিছুক্ষণ পর বিনায়ক নিচে নেমে আসে আর দেখে যে তার দাদির যে অবস্থা হয়েছিল, এখন রাঘবেরও সেই অবস্থাই হয়েছে। কিন্তু রাঘব একসময় তার অর্থের প্রয়োজনে তাকে সাহায্য করেছিল, তাই সে ওই কারণেই রাঘবকে ব্যথায় ছটফট করতে দেখতে পারে না এবং তাই সে রাঘবকে বলে, সোজা নেহি তো হাসতা রা জায়েগা, এবং এই কথা বলার সাথে সাথে রাঘব ঘুমিয়ে পড়ে। এরপরেই আসে এই সিনেমার সবথেকে রহস্যময় দৃশ্য, যেখানে আমরা জানতে পারি যে কিভাবে বিনায়ক সেই জায়গা থেকে সোনার মুদ্রা নিয়ে যেত। এটি সেই পদ্ধতি ছিল যা দাদি তাকে বলেছিল। আমরা দেখতে পাই যে প্রথমে বিনায়ক আটা দিয়ে নিজের চারিপাশে একটি নিরাপদ বৃত্ত তৈরি করে। তারপরে সে তার হাতে আটার তৈরি একটি পুতুল নেয়, যা দেখে হাসতার ওর সামনে চলে আসে, কিন্তু সে বিনায়কের কাছে আসতে পারে না। হাসতার বিনায়কের কাছে এসে ওই আটার পুতুলটি নিতে তো চায়, কিন্তু ওই আটার তৈরি নিরাপদ বৃত্তের ভেতরে হাসতার প্রবেশ করতে পারে না। এরপর বিনায়ক অন্য একদিকে ওই পুতুলটি ছোড়ে আর হাসতার ওই পুতুলটি খাওয়ার জন্য ওইদিকে দৌড়ায় আর পুতুলটি নিয়ে খেতে থাকে। এইদিকে সুযোগ পেয়ে বিনায়ক হাসতারের কোমরে বাঁধা একটি পুটলি খুলে দেয়, যেখান থেকে শুধু মুদ্রা বেরোতে থাকে। বিনায়ক সাথে সাথে কিছু মুদ্রা সংগ্রহ করে এবং দ্রুত ওই দড়ির সাহায্যে ওপরে উঠতে থাকে, কারণ যদি হাসতারের ওই আটার পুতুলটি খাওয়া শেষ হয়ে যায় তাহলে সে আবারও বিনায়কের পেছনে পড়ে যাবে। আর এই সাথে সাথে বিনায়ক রাঘবকেও সেখানে পুড়িয়ে ফেলে, যাতে তাকে আর ওই অভিশাপ ভোগ না করতে হয়।
বন্ধুরা, আসলে এখানে যে কেউ হাস্তারির সম্পর্কে আসতো তারা সবাই অমরত্ব লাভ করত, কিন্তু তাতে তাদের শরীর পচে গলে যেত। তারা শুধুমাত্র খেতে আর ঘুমাতেই পারত। তারা এটা জানতো যে গুপ্তধন কোথায় আছে, কিন্তু সেটা তাদের কোনো কাজেই লাগতো না। তাই এই সিনেমাতে একটি কথা বারবার বলা হতো যে হাস্তারের অভিশাপ আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এই রকম আশীর্বাদ আসলে একটি অভিশাপ। আর এখানে এই গল্পের দ্বিতীয় অধ্যায় শেষ হয়। এই গল্পের তৃতীয় অধ্যায় শুরু হয় যা 1947 সালের সময়। ইতিমধ্যে বিনায়কের 3টি সন্তানও হয়ে গিয়েছিল, যেখানে তার 2টি যমজ মেয়ে এবং একটি ছেলে পাণ্ডুরঙ্গত। সময়ের সাথে সাথে বিনায়ক জানতে পারে যে পাণ্ডুরঙ্গতের পোলিও আছে এবং সে ঠিকমতো হাঁটতেও পারে না, কিন্তু তারপরেও বিনায়ক তাকে প্রত্যেক দিন কুয়োতে নেমে স্বর্ণমুদ্রা আনার প্র্যাকটিস করাতো, যেখানে প্রতিদিন পাণ্ডুরঙ্গত তার সংখ্যা কাউন্ট করত যে সে আজ কত মুদ্রা নিয়ে কুয়োর বাইরে এসেছে। এরপর আমরা দেখি যে রাঘব অত বছর আগে যে মেয়েটিকে বিনায়কের কাছে নিয়ে এসেছিল সে এখনও বিনায়কের সঙ্গেই থাকে। বিনায়কের স্ত্রী সব জানতো, কিন্তু সে চাইলেও কিছু করতে পারতো না, কারণ বিনায়কের কাছে অনেক টাকা ছিল, যার কারণে বিনায়ক তাকে চুপ করিয়ে রাখত। এইভাবেই সময় চলতে থাকে এবং এখন বহু বছর ধরে বিনায়ক সে মুদ্রা সংগ্রহ করতে যায় না। এখন ঘরে রাখা মুদ্রা শেষ হতে চলছে, তাই সে অবশেষে এত বছর পর আবারও তুম্বার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এবার সে একা না গিয়ে তার ছেলে পাণ্ডুরঙ্গতকে সাথে নিয়ে যায়। এদিকে আরেকটা সমস্যা দেখা দেয়। দেশ স্বাধীন হওয়ার পর দেশের সব কিছু ভারত সরকারের নিয়ন্ত্রণে ছিল। যেহেতু তুম্বারের সেই সরকারের ঘরটিও খুব বিখ্যাত ছিল, তাই ভারত সরকার এটিকেও সরকারি সম্পত্তি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। এতে বিনায়ক খুব চিন্তিত ছিল। সে ওই ঘরের মালিক ছিল, কিন্তু তার কাছে এমন কোনো কাগজপত্র ছিল না যা দিয়ে সে সেটা প্রমাণ করতে পারে। তার উপর ওই ঘরটি যদি সরকারের কাছে চলে যায় তাহলে মুদ্রা সংগ্রহের জন্য আর সেখানে যেতে পারবে না। এই ব্যাপারটা তাকে চিন্তায় ফেলেছিল। সে যত তাড়াতাড়ি সম্ভব সব ধন সংগ্রহ করতে চেয়েছিল এবং সেজন্যই সে এইবার পাণ্ডুরঙ্গতকে সঙ্গে নিয়ে এসেছিল। এখন বাপ ছেলে দুজনেই গাড়িতে করে তুম্বারের দিকে যাত্রা করে। তখন পাণ্ডুরঙ্গত বিনায়ককে জিজ্ঞেস করে, বাবা, তুম্বারে কি আছে? এতে বিনায়ক তাকে বলে, আচ্ছা একটা কথা বলো, এমন কোনো দেবতা যার স্পর্শে তুমি অমর হতে পারবে এবং গুপ্তধনের রহস্যও জানতে পারবে, আর তোমার কাজ শুধু খাওয়া ও ঘুমানো, তাহলে তুমি কি এভাবে বাঁচবে? পাণ্ডুরঙ্গত বলে যে এমন জীবন কে না চায় বাবা। বিনায়ক তখন বলে, শুধুমাত্র যে নিজে কেবল বাস্তবে এটি অর্জন করেছে সেই জানে যে এটি আশীর্বাদ নয় বরং অভিশাপ। এরপরে তারা তুম্বারে পৌঁছায় এবং বিনায়ক তার ছেলেকে আটা দিয়ে একটি পুতুল তৈরি করা শেখায় এবং বলে যে এতে কিছু পাথরও দিয়ে দাও, কারণ হাস্তার পাথরও চিবিয়ে ফেলে, তাতে ওর একটু সময় লাগে, এতে মুদ্রা চুরি করতে একটু বেশি সময় পাওয়া যায়। এই কথা শুনে পাণ্ডুরঙ্গত বাবাকে জিজ্ঞেস করে যে এই হাস্তার কে বাবা? এতে বিনায়ক তাকে বলে, আমরা নিচে নামলেই তাকে দেখতে পাবো। এরপর দুজনেই কুয়োতে নেমে পড়ে। যেহেতু বিনায়ক পাণ্ডুরঙ্গতকে নিয়ে প্রথমবারের মতো নিচে নামছিল, তাই বিনায়ক তার সাথে কোনো পুতুল নিয়ে যায় না। বিনায়ক প্রথমে একবার ট্রায়াল দেখাচ্ছিল যাতে পাণ্ডুরঙ্গদের পক্ষে এটি বোঝা সুবিধা হয়, কিন্তু তবুও সে আটা দিয়ে একটি বৃত্ত তৈরি করে যাতে তাদের উভয়েরই কোনো বিপদ না হয়। এইদিকে পাণ্ডুরঙ্গত নিচে নেমে তাকে জিজ্ঞেস করে, বাবা, হাস্তার কোথায়? তুমি যে বলেছিলে নিচে এলেই তাকে দেখা যাবে। তার উত্তরে বিনায়ক তাকে বলে যে সে এভাবে আসে না, আটার পুতুল নিয়ে এলেই তবে সে আসবে। এটা শুনে পাণ্ডুরঙ্গত তার জামা থেকে একটি পুতুল বের করে বলে যে আমি তো পুতুল এনেছি, তাহলে সে আসেনি কেন? সেই পুতুল দেখে বিনায়কের হোশ উড়ে যায় এবং তার সাথে সাথে আটার সুগন্ধে সেখানে হাস্তার উপস্থিত হয়। এখন হাস্তার তাদের দুজনের পেছনে পড়ে যায় এবং বিনায়ক বুঝতে পারে যে তাদের সেখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে হবে। তারা কোনোরকমভাবে সেই পুতুলটি সেখানে ফেলে সেই জায়গা থেকে বেরিয়ে আসে। কিন্তু আমরা দেখি যে এই ভয়াবহ পরিস্থিতিতেও পাণ্ডুরঙ্গত গোপনে নিজের কাছে কিছু মুদ্রা নিয়ে নেয়। তারা দুজনে কুয়োর উপরে আসার পর প্রথমত বিনায়ক পাণ্ডুরঙ্গতকে মারধর করে এবং জোরে জোরে চড় মারে এবং বলে, আমি তোমাকে বলেছিলাম না ওইখানে আটার পুতুল নিয়ে যেও না, তাহলে তুমি সেইখানে পুতুলটি কেন নিয়ে গেলে? পাণ্ডুরঙ্গত বাবার কাছে এর জন্য ক্ষমা চায় এবং বলে যে ভবিষ্যতে সে কখনোই এই কাজ করবে না। কিন্তু তারপরই সে তার মুদ্রাগুলো বিনায়ককে দেখায়, যা সে ওই সময় সে জায়গা থেকে তুলে এনেছিল। বিনায়ক চিন্তা করে যে এমন বিপদের মধ্যেও পাণ্ডুরঙ্গত কী করে এমন কাজ করলো। তাই বিনায়ক এখন ওর সাথে একটু নরম আচরণ করে এবং ওই মুদ্রাগুলি থেকে একটি মুদ্রা তাকে দিয়ে দেয়।
বিনায়ক আজ পুরোপুরি আত্মবিশ্বাসী ছিল যে পাণ্ডুরাঙ্গাত ভবিষ্যতে এই কাজটি খুব ভালোভাবে করতে পারবে। ঘরে এসে পাণ্ডুরাঙ্গাত যখন ওই মুদ্রাটিকে তার মাকে দেখায়, তখন তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি সেখানে কি দেখেছো এবং এই মুদ্রা তুমি কোথা থেকে পেলে? তখন পাণ্ডুরাঙ্গাত তার মাকে বলে, এইসব ব্যাপার বাবা আর আমি দেখব, তুমি শুধু বাড়ির দেখাশোনা করো। এর অর্থ এই যে পরিবারের পুরো প্রজন্মের মধ্যেই লোভ এবং কামুকতা নিহিত ছিল। তাই বিনায়কের ছেলে পাণ্ডুরাঙ্গাতও ধীরে ধীরে এই রঙে পরিবর্তিত হচ্ছিল। লোভ তার মধ্যে আগে থেকেই ঢুকেছিল এবং এখন ছিল যৌনতার পালা, যার কারণে পাণ্ডুরাঙ্গাত সেই মেয়েটির কাছে যায় যেটি তার বাবার কাছে থাকতো। সে তাকে বলে যে, যেমন আমার বাবা তোমার কাছে আসেন, আমিও তোমার কাছে আসবো যখন আমি বড় হয়ে যাব। তাই আমার জীবনের প্রথম উপার্জন অর্থাৎ প্রথম স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম। এরপর রাতে বিনায়ক যখন ওই মেয়েটির কাছে যায়, তখন সে তাকে সেই স্বর্ণ মুদ্রাটি দেখায় এবং বলে যে পাণ্ডুরাঙ্গাত তাকে এটি দিয়েছে। এটা দেখে বিনায়কের মাথা ঘুরে যায় আর সে সোজা এসে পাণ্ডুরাঙ্গাতকে মারতে থাকে। কিন্তু এই মারধরের মধ্যেও পাণ্ডুরাঙ্গাত এমন কিছু ভাবছিল যার সম্পর্কে বিনায়কেরও ধারণা ছিল না। সে বলে, বাবা, যদি অল্প সময়ে আমরা বেশি স্বর্ণমুদ্রা চুরি করি তাহলে? আমরা হাসতারকে একে একে পুতুল দিই, কিন্তু যদি আমরা একেবারে অনেকগুলো পুতুল দিয়ে দিই তাহলে? তখন তো সে ওইগুলি খেতে ব্যস্ত হয়ে পড়বে এবং ওই সুযোগে আমরা তার কাছ থেকে সেই স্বর্ণমুদ্রাগুলি নিয়ে বিনা বিপদে সেখান থেকে বেরিয়ে আসব। এই কথা শুনে বিনায়ক হতভম্ব হয়ে যায় এবং সে ভাবতে থাকে, এতদিন অবধি কেন এই বুদ্ধিটা তার মাথায় এলো না? এভাবে পরের দিনই এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সে তার স্ত্রীর কাছ থেকে প্রচুর আটার প্যাকেট সংগ্রহ করে ও পাণ্ডুরাঙ্গাতকে নিয়ে তুম্বারে পৌঁছে যায়। এরপর তারা কুয়োর প্রবেশ করার আগে বাঁশকে চারিপাশে আটা দিয়ে একটি বড় বৃত্ত তৈরি করে এবং সে নিচে গিয়েও সেই একই আটার বৃত্ত তৈরি করে। আর যে পুতুলগুলি তারা তৈরি করেছিল সেগুলি একসাথে ওখানে নিয়ে আসে, যাতে হাসতার এলে একে একে তারা ওই পুতুলটাকে খাওয়াতে থাকে এবং তার সব স্বর্ণমুদ্রা লুট করতে পারে। কিন্তু এখানে এমন কিছু ঘটে যা বাপ ছেলে আশাও করেনি। যেই না দ্বিতীয় থলি থেকে পাণ্ডুরাঙ্গাত অন্য সব পুতুলকে একসাথে বের করে, সাথে সাথে যত সংখ্যক পুতুল থাকে তার হাতে তত সংখ্যকই হাসতার সেই স্থানে চলে আসে এবং এটা দেখে বিনায়কের চোখ কপালে উঠে যায়। সে বুঝতে পারে যে তারা অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু যেহেতু তাদের চারপাশে আটার একটি বৃত্ত ছিল, সেই কারণেই ওই হাসতাররা সেই বৃত্তে প্রবেশ করতে পারে না। আসলে এখানে এটা স্পষ্টভাবে দেখানো হয় যে যখন হাসতার পূর্তিদেবীর কাছ থেকে সমস্ত স্বর্ণ ও খাদ্য চুরি করার চেষ্টা করেছিল, তখন সে স্বর্ণ তো চুরি করে ফেলেছিল, কিন্তু খাদ্য চুরি করার সময় সমস্ত দেবতারা তা দেখে ফেলে এবং হাসতারের উপরে প্রহার করে। কিন্তু সেই সময় পূর্তিদেবী একটি শর্তে তাকে আবারও পুনর্জীবিত করে, আর সেই শর্তটি হলো যে হাসতার কখনোই নিজের মন থেকে কোনো রকম আনাজ বা খাদ্য স্পর্শ করতে পারবে না। তাই হাসতার ওই বৃত্তটিকে লঙ্ঘন করতে পারে না, কিন্তু যখন মানুষ নিজে থেকেই তাকে খাদ্য দান করবে তখন সে সেটাকে গ্রহণ করতে পারবে, কারণ হাসতার তাদের কাছ থেকে সেই আনাজ ছিনিয়ে নিচ্ছে না, বরং তারা নিজে থেকেই আনাজ তাকে দিচ্ছে। অর্থাৎ হাসতার আটার পুতুলগুলি মানুষ নিজে থেকে তাকে দেওয়ার পরই তা খেতে পারত। এবার এতগুলো হাসতার একসাথে দেখে পাণ্ডুরাঙ্গাতের হোশ উড়ে যায় এবং বিনায়কেরও অবস্থা খারাপ হয়ে যায়। এখন সব হাসতার একসাথে তাদের দিকে আসতে শুরু করে। তা দেখে বিনায়ক 2-3টি পুতুল এক কোণে ছুঁড়ে ফেলে। তখন কিছু হাসতার ওই পুতুলগুলির দিকে দৌড়ে যায় এবং ওই পুতুলগুলির জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ওই পুতুলগুলিকে খেয়ে ফেলে। বিনায়ক এই জিনিসটা 3বার করে এবং সে শীঘ্রই বুঝতে পারে যে এখন আর কিছুই করা যাবে না, কারণ তার পুতুল ছোড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তারা পুতুলটিকে খেয়ে ফেলে। বিনায়ক বুঝতে পারে যে যদি সে সমস্ত পুতুল একবারেও ছুঁড়ে ফেলে তাতেও তার এবং পাণ্ডুরাঙ্গাদের কাছে সেখান থেকে উঠে পালানো যথেষ্ট সময় থাকবে না। তাই যখন মাত্র আর একটি পুতুল বাকি থাকে তখন বিনায়ক ওই পুতুল থেকে কয়েকটি ছোট ছোট পুতুল তৈরি করে এবং নিজের শরীরে সেই পুতুলগুলিকে বেঁধে ফেলে। বিনায়ককে এটা করতে দেখে পাণ্ডুরাঙ্গাত তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো বাবা? তুমি এইরকম করো না। তখন বিনায়ক বলে, যেমন আমি বলছি তুমি সেই রকমই করো, তুমি এখানে মুদ্রার জন্য এসেছিলে আর তুমি সেটা পাবেই। এই বলে বিনায়ক সেই পুতুলগুলিকে নিজের শরীরে বেঁধে দড়ি দিয়ে উঠতে শুরু করে। এখন বিনায়ককে উপরে উঠতে দেখে সব হাসতারগুলি তাকে অনুসরণ করতে থাকে এবং তার পিছু নেয়। আসলে বিনায়ক ইচ্ছাকৃতভাবে সব হাসতারগুলিকে সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছিল, যাতে সবাই ওর পিছু নিয়ে ওপরে ওঠে আর ওপরে থাকা আটার বৃত্তের সংস্পর্শে এসে পুড়ে ছাই হয়ে যায়।
এবার সব হাসতারগুলি বিনায়কের পিছু নিতে নিতে বিনায়ককে আস্তে আস্তে একে একে কামড়াতে থাকে, কিন্তু বিনায়ক হার মানে না এবং এত যন্ত্রণার পরেও সে বাস্কের ওপরে উঠে আসে। আসলে বিনায়ক দড়ি বেয়ে উপরে উঠছিল মুদ্রার জন্য নয়, বরং তার ছেলের প্রাণ বাঁচানোর জন্য। কারণ সে জানতো যে যদি সে উপরে পৌঁছাতে না পারে এবং নিচেই পড়ে যায়, তাহলে ওই পুতুলের কারণে সব হাসতারগুলিও তার সাথে নিচে চলে আসবে। কিন্তু এইখানে বিনায়কের পরিকল্পনা কাজ করে এবং সব হাসতার ওপরে উঠতে গিয়ে পুড়ে মারা যায়। অবশেষে যখন একটিও হাসতার সেখানে অবশিষ্ট থাকে না, তখন পাণ্ডুরাঙ্গা সেখান থেকে বেরোনোর সুযোগ পায় এবং সেও উপরে উঠে আসে। সে উপরে উঠে আসার পর সে বাস্কটিকে সে বন্ধ করে দেয়। পাণ্ডুরাঙ্গা বাইরে এসে চিৎকার করে তার বাবাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে দেখতে পায় যে এখন তার বাবারও সেই অবস্থা হয়েছিল যা আগে রাঘব আর দাদির সাথে হয়েছিল। বিনায়কেরও শরীর পচে গলে গিয়েছিল এবং তাকে দেখতে অত্যন্ত ভয়ানক লাগছিল, কিন্তু এর মধ্যেও বিনায়ক একটি কাজ করেছিল। বিনায়ক ওপরে ওঠার সময় হাসতারদের কাছ থেকে একটি মুদ্রার পুটলি চুরি করে নিয়েছিল, যেটা সে পাণ্ডুরাঙ্গাতকে দিয়ে বলে, এই নাও মুদ্রার থলি, এই নাও, তুমি তো এটাই চেয়েছিলে, আজ থেকে তুমি বড়লোক হয়ে যাবে। বাবার এই অবস্থা দেখে পাণ্ডুরাঙ্গা অঝরে কাঁদতে থাকে। সে বলে, না বাবা না, আমি এইসব চাই না, আমি চাই না এইসব। কিন্তু তবুও বিনায়ক তাকে বলে, কেন বাবা, নাও নাও, তুমি তো এটাই চাইছিলে, নাও। এতক্ষণে পাণ্ডুরাঙ্গা বুঝতে পারে যে এই সব তার লোভের কারণেই হয়েছে এবং সে তার বাবাকেও আর আগের মতো সারিয়ে তুলতে পারবে না। তখন পাণ্ডুরাঙ্গাতে তার বাবার বলা কথাগুলি মনে পড়ে যে হাসতারের অভিশাপ আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু সেই আশীর্বাদও আমাদের জন্য অভিশাপের মতো। ঘুম আর খাওয়া যখন জীবন, অমরত্ব আশীর্বাদ, কিন্তু শরীর পচা, তখন এই জীবন অভিশাপের চেয়ে কিছু কম নয়। বাবার এই কথাগুলো মনে করে পাণ্ডুরাঙ্গা কেঁদে ফেলে এবং সে একটা বড় সিদ্ধান্ত নেয়। পাণ্ডুরাঙ্গা তার বাবাকে ওই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তার দিকে একটি লণ্ঠন ছুঁড়ে দেয়, যাতে বিনায়ক সেখানেই পুড়ে ছাই হয়ে যায় এবং সে ওই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। যা দেখে বিনায়ক হাসতে থাকে, কারণ বিনায়ক বুঝতে পারে যে পাণ্ডুরাঙ্গা অবশেষে তার প্রজন্মে চলে আসা লোভ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। পাণ্ডুরাঙ্গা বিনায়ক বা অন্যদের মতো লোভের পথে না গিয়ে সঠিক পথ নির্বাচন করেছে। বিনায়কের মনে পড়ে যখন সে ছোট ছিল, তখন সে তার ছোট ভাইয়ের মৃত্যুতে দুঃখ না করে গুপ্তধনের পেছনে পড়েছিল, কিন্তু আজ পাণ্ডুরাঙ্গার সে কাজ করেনি। সে তার বাবাকে ভুল প্রমাণ করেছে। তাই বিনায়ক হাসতে হাসতে নিজের মৃত্যুকে গ্রহণ করছিল। কিন্তু পাণ্ডুরাঙ্গা নিজের বাবাকে এই অবস্থা দেখতে না পেরে বলে যে, বাবা সো যাও, নেই তো হাসতা আ যায়গা। এরপর পাণ্ডুরাঙ্গা সেই সরকারের ঘরের দরজা চিরতরে বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসে এবং এখানেই এই দুর্দান্ত মুভির শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভির এক্সপ্লেনেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে এইরকমই এক দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।